আমাকে কি করতে হয়, কাজটা হচ্ছে মেয়েদেরকে স্কুল থেকে বের করে নিয়ে আসাটা হচ্ছে আমার কাজ। এসে মাঠে পৌঁছে দেওয়াটা তারপর তো স্যারের কাজ। তারপর আমি দেখি না স্যার কি করছেন না করছে, সেটা সম্পূর্ণ স্যার কোচিং নেন। এবং তাছাড়াও এখানে শনি আর রোববারে আমাদের হকি অ্যাসোসিয়েশন, নদিয়া ডিস্ট্রিক্ট হকি অ্যাসোসিয়েশন, সেখানে তত্ত্বাবধানে একটা আমাদের কোচিং ক্যাম্প চলে। তো সেখানে মেয়েদের পাঠানো হয়, স্কুল থেকেই হয়, সেটা স্পেশাল 2 দিন হয়, শনি আর রোববার। তো সেখানে স্যার আমাদের মেয়েদের প্র্যাকটিস করান। আর একটা যেটা দিক সেটা হচ্ছে স্যারের মেয়েদের যে মাঠে আনার যে প্রবণতা, সেটা স্যার সেই দিকটা স্যার একদম খুব সুন্দরভাবে সেটা পরিচালনা করতে পারেন। দেখা যাচ্ছে কোনো মেয়ের লেগে গেল, মানে উনি এমনভাবে ট্রিট করবেন ব্যাপারটা যে মনে হয় যে কিছুই হয়নি, হয়তো ঝরঝর করে রক্ত বেরোচ্ছে, স্যার এমন করে ট্রিট করবেন। তো এবং আমাদের মেয়েদের মাঠে আসার ক্ষেত্রে একটা তো পারিবারিক সমস্যা থাকে। তো সেক্ষেত্রে আমি গার্জেন মিটিং এর আগে করিয়েছি, সেখানে স্যার গিয়েছিলেন। তো স্যার গিয়ে সেখানে গার্জেনদের সাথে এত সুন্দরভাবে সব কিছু মানে উপস্থাপন করলেন, গার্জেনরাও খুব এনকারেজ হলেন এবং তারাও মাঠে মেয়েদেরকে পাঠাতে শুরু করলেন। মানে আগে যে একটা ব্যাপারটা ছিল, মেয়ে মাঠে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি করছে, কি খেলছে, একটা ধোঁয়াশার মধ্যে ছিল। তো সেই জন্য আমি গার্জেন মিটিংও করিয়েছিলাম একটা স্কুলের তরফ থেকে। তো সেখানে স্যারকে ডেকেছিলাম, যেহেতু উনি কোচ, স্কুলের কোচিং দিচ্ছেন। তো সেখান থেকে গার্জেনদের থেকেও ফিডব্যাক ভালো। আর স্যারের প্রতি একটা আস্থা এবং ভরসা, সেটা উনি যেহেতু আমাদের বয়েজ স্কুলের স্যার, আমাদের মানে আমাদের সিনিয়র যারা দাদা তাদেরও স্যার ছিলেন। তো সেক্ষেত্রে একটা ভরসার জায়গা থাকে, যেহেতু স্কুলের স্যার, তার সাথে সাথে উনি আমাদের হকি অ্যাসোসিয়েশনে যুক্ত আছেন। তো সেই স্যারের যেহেতু স্কুলের স্যার, সেইটা থেকেই ওনার উপরে আস্থা বা ভরসা ওই অর্জন হয়েছে। এবং তারপরে দেখেছি স্যারের মাধ্যমে এমন এমন ব্যক্তির সাথে পরিচয় হয়েছে যাদের সাথে আমি কখনো ভাবিনি যে ওরা কেমন হবে না হবে, কিন্তু টোটালি স্যারের ওপরে ডিপেন্ড করেই আমি তাদের উপর ভরসা করেছি এবং পজিটিভ রেজাল্ট পেয়েছি, আমি কখনো খারাপ কিছু পাইনি। ওভারঅল তাছাড়া আমাদের অ্যাসোসিয়েশন, আমাদের স্কুলের ক্যাম্পটা খুব সুন্দরভাবে চলছে, মেয়েদের অ্যাচিভমেন্টও ভালো। আমাদের পরপর 3 বার চ্যাম্পিয়ন হয়েছে আমাদের স্টেট লেভেলে, সেখান থেকে আমরা দিল্লিতে গেছি পার্টিসিপেট করতে। এইটা আমি দেখেছি ওই খেলার মাধ্যম দিয়েই কিন্তু এটা সম্ভব, আমার যেটা মানে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এবং সেটা আমি ক্লাসরুমে আমাদের টিচিং স্টাফ আছে, ওদের সাথে আমি শেয়ার করেছি। সুপর্ণা সরকার বলেছে মেয়েটা, ওর টিচাররাও বলেছে ক্লাসরুমে ও সবসময় একটু পেছনের দিকে বসতো, কথা কম বলতো, কিন্তু খেলার মধ্যে এসে ও টোটালি চেঞ্জ হয়ে গেছে, মানসিকভাবেও চেঞ্জ হয়ে গেছে, ফিজিক্যালিও চেঞ্জ হয়ে গেছে। এবং এবারেও দুর্দান্ত খেলছে, খুব ভালো, যেটা আমি এক্সপেকটেশন করিনি যে মেয়েটা এরকম খেলতে পারে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। আর স্যারের তো ইন্সপিরেশন প্রত্যেক মুহূর্তে। ডিফেন্স থেকে চলো, সেন্টার আপ, রাইট আপ, রাইট আপ কে চলে যাও, লেফট আউট, রাইট আউট, চলো বাকিরা এসো, যাও তুমি চলে যাও, কাজ চেঞ্জ করবো, সবাই মাঠে বাইরে থাকো, খেলার মধ্যে থাকো, নামাবো, চলো জিততে হবে ম্যাচটা। টিম ফরমেশন কি দাঁড়িয়েছে, 3টে ডিফেন্স, 5টা হাফ, 2টো স্ট্রাইকার, তাই তো? 2টো স্ট্রাইকারের কাছে আমরা স্কোর চাই, গোল চাই, এটা মাথায় থাকে। আর 5টা হাফের মধ্যে 3টে হাফ কিন্তু অ্যাটাকিং হতে হবে, আক্রমণাত্মক হতে হবে এবং স্কোরে হেল্প করতে হবে, এটা কিন্তু মাথায় থাকে। আমি না দেখি পিছনে দাঁড়িয়ে আছো, তোমার সম্পূর্ণ লাংকে দলের জন্য দাও, সম্পূর্ণ লাংকে দলের জন্য দাও। 3টে ডিফেন্স, যখন আমার দল আক্রমণে যাবে 2টো ডিফেন্স নিচে থাকবে আর একজন মাঝখানে যে ডিফেন্স থাকবে কিন্তু সেন্টার হাফে জায়গাটা কভার করবে, এগিয়ে চলে আসবে, পিছনে দাঁড়িয়ে থাকবে না। পিছনে দাঁড়িয়ে থেকে রেস্ট নেওয়াটা খেলা নয়। মাঠে আমি যে 60 মিনিট থাকবো, 60 মিনিট ফুল এফর্ট দেবো দলের জন্য, এটা মাথায় থাকে। নেক্সট খুব গুরুত্বপূর্ণ কথা, দেখ খেলাটা কিন্তু ওয়ার, যুদ্ধ। তুই কিন্তু মাঠে এই জন্য নামবি নে যে অপোনেন্ট তোর দলে গোল করে যাক, এই জন্য মাঠ থেকে জিতে ফিরতে হবে এবং জেতার জন্য একজন প্লেয়ার তার সর্বস্ব দিতে তৈরি থাকবে। যে দিতে তৈরি হবে না তার দরকার নেই, তার বদলে আমার নতুন প্লেয়ার বসে আছে সেখানে। কি এনিবডি এরম আছো মনে হচ্ছে? চলো কে কে দলের জন্য সর্বোচ্চ দিতে রাজি, চলো হাত তোলো। ইয়েস, ওকে। মাঠতেই কিন্তু জিতে ফিরবো, শেষ বাঁশি পর্যন্ত কিন্তু খেলা, এটা মাথায় থাকে। হ্যাঁ, শেষ বাঁশি পর্যন্ত খেলা, সম্পূর্ণ এফর্ট দেবো। ভেরি গুড, ক্যামের। ভনিতা করে একগাদা এদিক ওদিক শুকনো কথা বা মিষ্টি কথা বলে তারপর আসল কথাটা বলবার মানুষ নয়, যেটা আসল কথা সেটা সরাসরি বলে দেয়।
তো সেইভাবে আমার বাড়ির সামনে আমাকে ডেকে বলে যে আমাদের হকির যে গোলকিপারের প্যাড মানে হেলমেট থেকে জুতো পর্যন্ত যে পুরো কিটটা, সেই কিটটা আমাদের যা ছিল সেটা এবারে পুরনো জরাজীর্ণ হয়ে গিয়েছে, সেইটা নতুন একটা সেট আমাদের দরকার এবং খুব ইমিডিয়েটলি দরকার, কারণ একটা মেয়েদের স্কুল টিম তারা ন্যাশনাল খেলতে যাবে। তো তার জন্যে মানে এটা একটা অনেক টাকারই ব্যাপার আর কি। তো গোপালদা সরাসরি আমাকে বলে, তুই কি পারবি কিছু ইয়ে করতে? তো আমি দ্বিধা না করে জিজ্ঞেস করি কত টাকা। গোপালদা মোটামুটি একটা হিসেব বলে এবং আমি বলি ঠিক আছে আমি দেবো। গোপালদা বলে তাহলে ঠিক আছে, তাহলে এখানে আমি নেব না বা ইয়ে করবো না, প্র্যাকটিসের রবিবার দিন প্র্যাকটিসের সময় তুই মাঠে আয়। তো আমি মাঠে যাই, তখনকার যে ছেলেমেয়েরা তাদের তখন প্র্যাকটিস শেষ হচ্ছে, তাদের সবার সামনে গোপালদা আমাকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং গোপালদা আমাকেও একটা কথা বলতে বলে, নিজেও বলে, এবং তারপরে সেই টাকা দিয়ে একটা ওরকম কিট কিনে আনা হয়। আমাদের মেয়ে মানে না, আমরা ধরে নিই মানুষ নয়, নারী। আমি ব্যক্তিগতভাবে কিন্তু এই নারী স্বাধীনতা, নারী অধিকার এই শব্দগুলো খুব বিরুদ্ধে। আমার খুব মনে হয় যখনই আমরা দেখে দিই এই নারী স্বাধীনতা বা নারী অধিকার, তখনই এই নারী আর পুরুষ একটু সেপারেট করে দেওয়া হয়। নারীর অধিকার, পুরুষের অধিকার, এটা আবার কি? আসলে একটা মানবিক অধিকার হওয়া উচিত। সত্যি সত্যি তো আমাদের মতো অন্তত এটা মানে মফস্বলীয় সমাজ, বিশুদ্ধ প্রান্তিক সমাজে এটা অত্যন্ত প্রকট। বাড়ির একটি মেয়ের জন্য যে ব্যবস্থাপনা, বাড়ির ছেলের জন্য ব্যবস্থাপনা আলাদা। বাড়ির ছেলেটি বংশে বাতি দেবে এই ভাবনা থেকে বড় করা হয়, আর বাড়ির মেয়েটি একটা দায়, তাকে দুদিন পরে বিয়ে দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া হয়। বাবা মা ভাববে তার ঘাট থেকে বুঝা না। ঠিক এইরকম একটা সোশ্যাল জাংচারে যখন খেলাটাকে নিয়ে আসা হচ্ছে, তখন সবচেয়ে বড় সমস্যার জায়গাটা হচ্ছে এই মেয়েদের প্রথম আমি নারী নয়, আমি একটা মানুষ, এই বোধটা বার করা দরকার। এবার আমরা দেখেছি যখন প্রথম মাঠে আমাদের খেলা শুরু হলো, ধরো হকি বা ফুটবল এগুলো তো খুব ফিল্ড গেম, প্রায় গায়ে গায়ে পৌঁছে যাওয়া, মেয়েরা যেই গায়ে টাচ হলো ওগুলো সেঁকি হয়ে যায়। আমাদের সেই প্রথম সময়টা আমার খুব মনে পড়ে, শুধু এইটা কাটাতেই 1 মাস ধরে আমরা তাদের করেছিলাম কি, কোনো হকি নয়, মাঠে গড়াগড়ি দে, দিগবাজি মার, এই করতে করতে মাঠের সঙ্গে ঘাসের সঙ্গে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া। এবং সেইটাই একটা সময় এসে আমরা স্থির করলাম যে আমাদের মেয়েরা ছেলেদের সঙ্গে প্র্যাকটিস করবে। সে যেন এই বোধে উত্তীর্ণ হয়, আমি যখন মাঠে নামবো তখন আমি একটা খেলোয়াড়, আমার সামনে কে আছে আমার জানার দরকার নেই। আমার হাতে একটি হকি স্টিক, তোমার হাতে একটি হকি স্টিক, চলো মাঠে গিয়ে দাঁড়াও, আমি খেলাটা জানি, তুমিও খেলাটা জানো, চলো লড়ে নাও। এই মেন্টালিটিটাকে তুলে ধরার জন্যই আমরা ছেলেদের সঙ্গে মেয়েদের খেলাটাকে একসঙ্গে চালু করি। সত্যি এটা না, আর একটা ব্যাপার খুব কাজ করছিল, কারণ আমাদের সমস্ত স্পোর্টসগুলোই তো মেল ওরিয়েন্টেড। মূল খেলাটা অলিম্পিকে যখন 100 মিটারে ছেলেরা দৌড়চ্ছে, লোকের যত আগ্রহ, মেয়েরা দৌড়চ্ছে তত। তুমি খেলা দেখো না, ক্রিকেট দেখো, সচিন নামবে, সৌরভ নামবে, তাদের খেলা দেখার জন্য যে ভিড়, বা আজকে ধোনি নামবে খেলতে, তাকে দেখার জন্য যে ভিড়, আমার মেয়ের দলকে দেখার জন্য সেই ভিড়টা আছে। তারা তো অনেক উইন করছে, অনেক জিতছে, দেখা যাচ্ছে। আসলে ব্যাপারটা কিন্তু এই জায়গায় ধরে, ছেলেদের খেলাটা প্রধান, মেয়েদের খেলাটা অপ্রধান। আর এই অপ্রধান অংশকে যদি সত্যি লড়াকু তৈরি করতে হয়, তখন তাদের কিন্তু ওই সামনে দাঁড় না করালে হবে না বলে আমাদের বিশ্বাস তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমরা এক জায়গায়, এবং তার রেজাল্ট অদ্ভুত পাওয়া গেছে। মানে দেখা গেছে যে এরা এতটাই মানসিকভাবে স্ট্রং, অদ্ভুত সংকট, পারিবারিক সংকট, তার মধ্যে থেকেও মাঠে এসে দাঁড়িয়েছে এবং মুখ ফুটে বলছে না, ওটা লড়াইটা মাঠে নামতে হবে, এই মানসিকতাটা তৈরি হয়েছে। এই মেয়েদের নিয়ে কিছু একটা করা যায় কি না, যেখানে তারা একটা স্বনির্ভরতা, একটা কোনোভাবে একটা, যদি একটা গ্রুপ হিসেবে স্বনির্ভরতা অর্জন করতে পারে, যদি কিছু কাজ, প্রোডাক্টিভ কাজ করে কিছু রোজগার করতে পারে, যে রোজগারটা দিয়ে তারা নিজেদের পড়াশুনো, খেলাধুলো দুটো চালাতে পারবে আপাতত, এবং ভবিষ্যতে একটা নিজের
পায়ে দাঁড়ানোর একটা দিশা পাবে। তো এই নিয়ে একটা ভাবনা শুরু হয়েছে, মেয়েদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে, তারপরে পরবর্তী পদক্ষেপ কোন দিকে কিভাবে যাওয়া যায় সেটা ভাবা চলছে বর্তমানে। কিন্তু এই পর্যন্ত যেটুকু ভাবা হয়েছে সেই ভাবাটুকুও কিন্তু এর আগে হয়নি কোথাও, কৃষ্ণনগরে অন্তত। তো মানে সেই হিসেবে এইটা আমি বলতে পারি সেই জায়গা থেকে, মানে এই জিনিসটা আমি গোপালদার পাশে থেকে খুব কাছ থেকে দেখলাম খুব সম্প্রতি 1 মাস হলো। খেলার মাঠের লড়াই, বেঁচে থাকার লড়াই এবং নিজেকে স্বাধীন স্বনির্ভর করে নিজের আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার লড়াই, এই লড়াইগুলোকে সবকটাকে ইন্টিগ্রেট করে ভাবতে পারা গেলে তবেই ভাবনাটা এতগুলো দিক নেয় আর কি। যে মানুষটাকে আমি স্বাধীনতা দেবো তাকে আর্থিকভাবেও সচ্ছল করতে হবে, স্বাধীন করতে হবে, আর সেই স্বাধীনতার বিশ্বাসটাকে তার মধ্যে দিতে হবে। এই জায়গাটাই আমরা কি পেরে উঠছি? এই জায়গাটাই পেরে উঠছি না কেবলমাত্র বাইরের একটা শ্যাডো তৈরি করছি, বাইরে একটা ছায়া, আর সেই কল্পিত ছায়ার সামনে দাঁড়িয়ে আমরা বলছি যে আমরা হয়তো ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। এইটা হয়ে যাচ্ছে না তো? এইখানে কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে।